আসসালামু আলাইকুম। চেনা চোখে অচেনা তুমি গল্পের 14 নম্বর পার্ট। তো একটি কথা, আমাদের গল্পের দুটি নাম চেঞ্জ করা হয়েছে। প্রথম নামটি হলো এলিজাবেথ, নাম পরিবর্তন করে রাখা হয়েছে এমিলিয়া, এবং আরেকটি নাম হচ্ছে জ্যাক, যার নাম চেঞ্জ করে রাখা হয়েছে জোসেফ। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। মায়া নিজের ফোন বের করে মেপল বাগানের একটি ছবি তুলে এরপর উঠে দাঁড়ায় আরিফের বরাবর। তাদের ঠিক উপরে একটি মেপল পাতা পড়ছিল। মায়া সেটা ধরার আগে আরিফ সেটা ধরে ফেলে। মায়া আরিফের দিকে তাকিয়ে আবার মেপল পাতাটির দিকে তাকায়। মায়া বলে, আপনি কি জানেন, দুজন মানুষ যখন এভাবে থাকে তাদের ভিতর যদি কেউ মেপল পাতা উড়ন্ত অবস্থায় ধরে তবে তাদের প্রেম হয়ে যায় এবং সেটা তাদের প্রথম প্রেম থাকে। আরিফ মায়ের এমন কথায় মেকি হাসে। মেপেল পাতাটি নিজের মুখশ্রীর সামনে ধরে উল্টে পাল্টে দেখতে থাকে। এরপর মায়ার দিকে তাকিয়ে বলে, এই লজিকহীন কথা তোকে কে বলেছে? মায়া উপর থেকে পড়তে থাকা আরেকটি মেপল পাতা ধরে মেপল পাতাটি নিজের কাছে সযত্নে গুছিয়ে রাখে। আরিফের প্রত্যুত্তরে বলে, আমি গোবলিন মুভিতে দেখেছি এটা। কি পাগল, মুভিতে দেখা একটি কথা কেউ বিশ্বাস করে? আরিফ নিজের কণ্ঠ শীতল করে বলে, তাহলে তুই পাতা ধরতে চেয়েছিলি কেন? এর কারণ তুই আমার সাথে প্রেম করতে চাস, রাইট? আরিফের কথায় মায়া বুকা বেনে যায়। সে কথা বলল কোন কারণে, আর কথায় মানে মুড় নিল কোন দিকে? মায়া থমকে খেয়ে বলল, এমনটা না। আমি বললাম, তাহলে কেমন? মায়া বলল, আপনার সাথে আমার প্রেম করার কোনো শখ নেই। আপনার সাথে আমি কেন প্রেম করতে যাব? বিবাহিত কাপড়রা কখন প্রেম করে এটুকু জানেন না? আমি বললাম, তাহলে চল বিবাহিতরা যা করে তাই করি। মায়া চোখ বড় বড় করে তাকায় আরিফের দিকে। লোকটার মুখে কি কিছু আটকায় না, কীরকম লাগামহীন কথা বলে। আরিফের এই কথাটি মায়াকে বাকরুদ্ধ করে দিয়েছে। মায়া কি বলবে এ উত্তরে? যা বলবে সব দিক থেকেও ফেঁসে যাবে। মায়া বিড়বিড় করে গালি দিতে থাকে আরিফকে, অসভ্য লোক একটা, শুধু কিছু বলতে পারেনি, না হলে দেখতেন। আরিফ মায়ের এমন বিড়বিড় করতে দেখে বলে, আই লাভ ইউ বললে সরাসরি বল, বিড়বিড় করার কি আছে? এ মায়া আরিফকে আই লাভ ইউ কখন বলল? মায়া অবাক কণ্ঠে বলে, আমি আপনাকে আই লাভ ইউ বলছি, কে বললো আপনাকে? আমি বললাম, কেন, আমি কি কানে কম শুনি? তুই তো নিজেই একটু আগে বললি আই লাভ ইউ টু আরিফ জান টু। আল্লাহ, কি বড় মিথ্যা কথা! এ কথা মায়া কখন বলল? কেউ এভাবে কনফিডেন্টলি মিথ্যা বলতে পারে? এগুলো ভাবলো মায়া। মায়া আরিফের দিকে হা করে তাকিয়ে আছে। আরিফ দাঁড়িয়ে আছে পকেটে হাত গুজে। মায়া বলল, আপনি কি মিথ্যা বলার উপর পিএইচডি করেছেন? আরিফ মায়ের প্রতি উত্তরে ভঙ্গিমায় বলে, আই লাভ ইউ টু ময়না পাখি। মায়া আরিফের এমন এহেন উত্তর আশা করেনি। আরিফের আই লাভ ইউ টু কথাতে ঘুরতে থাকা মায়ের মস্তিষ্কে কথাটির ভিতর কি যেন একটা ছিল। মায়া নাটক করে বলে, নট ইন্টারেস্টেড বলে আরিফের হাতে থাকা মেপল পাতাটি কেড়ে নিয়ে মায়া চলে যায় সেখান থেকে। পিছনে আরিফ নিজের বুকের বাঁ পাশে চেপে ধরে গেয়ে উঠল, ওই মেয়ে কাছে আসো না, আমায় ভালোবাসো না, এই মনটাকে এভাবে উড়াল দিও না। ও মেয়ে কাছে আসো না, আমায় ভালোবাসো না, গানটি বলল। নিজের ক্লাসের উদ্দেশ্য যাচ্ছে মায়া। এখন নিজের ক্লাসরুমের করিডোরে আসে সে। মনে মনে প্রার্থনা করছে পিছন থেকে যেন একজনের ডাক না আসে। কিন্তু তার প্রার্থনা কবুল হলো। পিছন থেকে কেউ একটি ডাক এলো। মায়া মায়া ডাকটি শুনেও এগিয়ে গিয়ে দ্রুত নিজের ক্লাসরুমের দিকে হাঁটা ধরলো মায়া। মায়া দ্রুত হাঁটছে দেখে পিছন থেকে ইথান দ্রুত হেঁটে আসে মায়ের কাছে। ইথান মায়াকে অনেক রকম প্রশ্ন করছে, কিন্তু মায়া কোনো কোনো উত্তর দিচ্ছে না। ইথান ইংলিশে বলে, মায়া তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন? মায়া ইথানের এই প্রশ্নের জবাব দেয় না। মায়া জানে ইথান কেন তার পিছনে পড়ে আছে। ইথান মায়াকে প্রথম দিন থেকে পছন্দ করে, এটা মায়া জানে। ইথানের মতে মায়া নাকি অনেক সহজ সরল একটি মেয়ে, তাই সে মায়াকে পছন্দ করে। সারা দিন মায়ের পিছনে পড়ে থাকে, একা একা মায়ের সাথে কথা বলতে বলে। ইথান একাই বকবক করে যাচ্ছে। মায়া একসময় বিরক্ত হয়ে বলে, ইথান হু ইউ আর ইউ, একা একটা মেয়ের সাথে কথা বলিং, ইউ আর পাগল হয়ে গিং। ইথান মায়ের এমন বাংলিশ কথা আগামাথা কিছুই বুঝলো না। ইথান বলল, মায়া স্পিক ইন ইংলিশ। মায়া বলল, নাও আই স্পিক ইংলিশ বাট উই আর ইংলিশ নট বুঝিং তো। হোয়াট করিং উইল ইউ বুঝিং সুইং মাই ইংলিশ তে ইংলিশ গুড করে শিখিং। মায়ের এসব বাংলিশ কথাবার্তা ইথানের মাথার উপর দিয়ে বুলেট ট্রেনের মতো গতিতে যাচ্ছে। কোনো বাঙালি মেয়ে বোধহয় মায়ের এমন বাংলিশ কথা বুঝবে না। সেখানে ইথান তো ভেজালহীন আমেরিকান। ইথান অনেক কষ্ট করে মায়ের ইংলিশের মানে বুঝলো না। ইথান মাথা চুলকাতে চুলকাতে বলে, মেয়া প্লিজ স্পিক ইন ইংলিশ। মায়া বলে, ফাক ইউ বলে মায়ের তেজ দিকে ধাপ ধাপ করে এগিয়ে গেল ক্লাসরুমের দিকে। মায়ের কথাই থমকে গিয়ে ইথান মায়ের এটা কি বললে? সে কি বুঝে বলল না? না বুঝে ইথান অবাক চোখে চেয়ে রইল মায়ের যাওয়ার দিকে। মায়া ক্লাসরুমে প্রবেশ করলে ইথানও দৌড় লাগালো ক্লাসের দিকে। আরিফ নিজের অফিস রুমে চেয়ারে বসে টেবিলের উপর দু পা দিয়ে বসে আছে। এখন করার মতো কিছু নেই, তাই ফোন টিপছে। এমন সময় তার অফিস রুমের দরজায় কেউ নক করে। মে আই কামিং স্যার? আরিফ কে আসলো তা দেখে বলে, কাম।
রুমের ভিতর প্রবেশ করে আরিফের পারমিশন না নিয়ে গিয়ে বসে টেবিলের সামনে চেয়ারে। আরিফ তাকিয়ে দেখে লুনা। এ তো বিরক্ত হলো সে, মনে মনে লুনাকে একটি গালি দিল। লুনা এসে আরিফের দিকে অশ্লীলভাবে তাকিয়ে থাকে। তা লক্ষ্য করে আরিফ কিছুক্ষণ পর নিজের ফোন নামিয়ে লুনার উদ্দেশ্যে বলে, হোয়াট ইউর প্রবলেম লুনা? লুনা আরিফকে নিজের প্রতি আকর্ষণ করার জন্য বাংলা শিখেছে। লুনা টেবিলের উপর হাত রেখে এগিয়ে এসে অশ্লীল অঙ্গভঙ্গি করে ফিসফিস করে বলে, আই নিড ইউর আরিফ স্যার, ডু ইউ নিড মি? আরিফ টেবিল থেকে পা নামিয়ে পায়ের উপর পা রেখে বসে বলে, লুনা তুমি আসলে একটা, গালি দিয়ে বলে। লুনা অশ্লীল ভঙ্গিমায় ভাঙ্গা ভাঙ্গা বাংলায় বলে, আপনাকে পাওয়ার জন্য এমই সেটাই আরিফ স্যার। আমি বললাম, লুনা তোমাকে কতবার বলেছি আমার থেকে দূরে থাকতে। আমার তোমার মতো টাকা দিয়ে কিনা যায় এমন মেয়ে একদম পছন্দ না লুনা। তুমি চেয়ারম্যানের মেয়ে দেখে আমি তোমাকে এখনো কিছু বলিনি লুনা। আমার থেকে দূরে থাকবে তুমি। আবার মেজাজ বিগড়ে গেলে আমি কিন্তু চিনব না তুমি কার মেয়ে। লুনা আরিফকে বিভিন্নভাবে সিডিউস করার চেষ্টা করে। লুনাকে ইংলিশ বলা যায় হুয়ার, আর খাস বাংলায় বেশ্যা বলে। মেয়েটা এতটা নির্লজ্জ যে তাকে বেশ্যা বলাও কম হয়ে যাবে। লুনার সৌন্দর্য বর্ণনা করার মতো না। নিঃসন্দেহে লুনা সুন্দরদের নারীদের তালিকায় হাজারে একজন। এসব সস্তা সৌন্দর্য তাকে মুগ্ধ করতে পারবে না। সে শুধু তার ময়না পাখির সৌন্দর্যতে মুগ্ধ। তার এত সুন্দর বউ রেখে সে কোনো এসব সস্তা জিনিস মুখ দিতে যাবে? লুনা নিজের নির্লজ্জতার প্রমাণ দিতে আরিফের কলার টেনে ধরে, নিজের দিকে টেনে ধরে বলে, আই উইন্ট ইউ ইভেন ইফ ইট জাস্ট ফর ওয়ান নাইট বিকজ উই আর ইউ সো হট আই ক্যান কন্ট্রোল মাই সেলফ। আরিফের নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। নিজের বাম হাতে সর্বোচ্চ শক্তি দিয়ে চেপে ধরে লুনার গলা। লুনা কাতরে ওঠে, আরিফের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। পুরুষশালী শক্তির কাছে নেহাত তুচ্ছ লুনার মেয়েটি শক্তি। আরিফ লুনার গলা আরেকটু শক্ত করে ধরে হালকা হেসে বলে, তোর দেহের বেশি খায়েশ থাকলে বল, আমার লোকদের বলি তোর খায়েশ চিরজীবনের জন্য মিটিয়ে দেবে শালি। তোর গালি দিলে আমার গালি অপমান করা হয়ে যায়। তুই একটু আগে কি বললি? ইউ নিড মি, হা হা হা। কথা আমাকে বললি দেখে বেঁচে গেলি। তোর কপাল ভালো আমার বউয়ের কাছে বলিসনি, সোজা গুলি মেরে দিত। ওর আবার কথার আগে বন্দুকের গুলি চলে যা শালি মাদার ফাক। বলেই লুনাকে ছেড়ে দেয় আরিফ। আরিফের হাত থেকে ছাড়া পেয়ে কাশতে থাকে লুনা নিজের গলায় হাত দিয়ে। লুনা ভেবেছিল আজই হয়তো তার শেষ দিন। কাশতে কাশতে লুনার গলার রক ছিঁড়ে যাওয়ার উপক্রম। সেসব পাত্তা না দিয়ে আরিফ শীষ বাজিয়ে সেখান থেকে চলে গেল। লুনা আরিফের চলে যাওয়ার পানে ঝলসানো দৃষ্টিতে চেয়ে থাকে। লুনার এমন ঝলসানো দৃষ্টিতে তেলাপোকাও ভয় পাবে না, সেখানে আরিফ খান কিভাবে পাবে? তার একটা প্রেস্টিজ আছে না। আরিফ ক্লাসে প্রবেশ করতে সকল স্টুডেন্ট দাঁড়িয়ে সকালে শুভেচ্ছা জানালো। গুড মর্নিং স্যার। আমি বললাম, গুড মর্নিং স্টুডেন্ট, সেট ডাউন। আরিফের এখন ক্লাস টাইম না, তবুও তাকে এখন ক্লাসে দেখে প্রতিটা স্টুডেন্ট অবাক হলো। আরিফ এখন ম্যাথমেটিক ক্লাস নেবে। প্রতিটা স্টুডেন্ট একটা কথাই ভাবছে, আরিফে কেন এই ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে রাখা? তিনি তো কোনো ক্লাসে ঠিক মতো নেন না। নিজের যেদিন ক্লাস নিতে মন চায় সেদিন ক্লাস নেয়, আবার নিজের যে সাবজেক্টের উপর ক্লাস নিতে মন চায় সেই সাবজেক্টের উপর ক্লাস নেয়। কখনো ম্যাথ, ইংলিশ, মাঝে মাঝে তো বাংলা ক্লাসও নেন। তাকে কেন শুধু শুধু টাকা দিয়ে রাখা হয়েছে? তবু আরিফ তাদের প্রিয় টিচারদের তালিকায় একজন। কারণ আরিফ ক্লাস আসলে সেদিন ক্লাস করতে হয় না। এছাড়া আরিফ বাস্কেটবল প্লেয়ার। এমনকি আরিফ মাঝে মাঝে স্টুডেন্টদের ট্রিট দেয়। এমনকি সে একবার স্টুডেন্টদের নিয়ে 7 দিনের ট্যুরে নিয়ে গিয়েছিল। এসব কারণে আরিফ তাদের প্রিয় টিচারদের তালিকায় একজন। আরিফ ম্যাথ করছে। 1 + 2 4, 5 + 5 12, 10 + 10 23। আরিফের এই গুরুত্বপূর্ণ ক্লাসে সবাই মনোযোগী থাকলেও একজন অমনোযোগী। নিজের বেঞ্চে থুতনি ঠেকে এসে কলম দিয়ে কিছু একটা আঁকছে। আরিফ নিজের গুরুত্বপূর্ণ ক্লাসের কাউকে অমনোযোগী দেখাতে চাচ্ছে না, তাই নিজের হাতে থাকা চোখটি ছুঁড়ে দেয় অমনোযোগী স্টুডেন্টদের দিকে। ও চেঁচিয়ে উঠে বলে, মিসেস আরিফ স্ট্যান্ড আপ। আরিফের এমন কথায় সকল স্টুডেন্ট ভূত দেখার মতো চমকে ওঠে। সকলে চোখ বড় বড় করে তাকায় মায়ের দিকে। মায়া ধূপ করে উঠে দাঁড়ায়। সকলে সন্দেহ করছিল আরিফ ও মায়ের ভিতর কিছু একটা আছে। আজ আরিফ নিজেই তাদের সন্দেহ দূর করে দিল। সকলে মায়ের দিকে এভাবে তাকিয়ে আছে, এতে মায়ের লজ্জা মাথা নিচু করে আছে। আরিফ বলল, আমি ক্লাসে অমনোযোগী স্টুডেন্টদের পছন্দ করি না। বলো। 1 2 6 3 8 5 9 প্লাস 1 7 3 9 4 0 5 7 5 প্লাস 2 9 3 7 4 7 মাইনাস 1 9 3 7 9 কত হয়? এই অঙ্কের সমাধান হয়তো মায়াকে ক্যালকুলেটরও করে দিতে পারতো না। সেখানে তো মায়াকে মুখে মুখে হিসাব করতে হবে। মায়া বাচ্চাদের মতো করে বলে, আপনি বোর্ডে শিখাচ্ছেন এত ছোট অঙ্ক আর আমাকে ধরছেন ইয়া বিশাল অঙ্ক, এটা কেমন হলো?
আরিফ বলল, স্পিকিং ইংলিশ, উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড বাঙালি। হ্যাঁ বলল, আপনি তো বাংলায় কথা বলছেন, তাহলে আমি বাংলা বললে বুঝতে পারছেন না কিভাবে? আরিফ রেগে গিয়ে বলে, স্পিক ইংলিশ। এতগুলো স্টুডেন্টদের সামনে আর ঝাড়ি খেতে চাইছে না মায়া, নিজের ভাঙাচোরা ইংলিশ বলতে আরম্ভ শুরু করলো। আই এম টোল্ড ইউ, ইউর বাংলা আই আন্ডারস্ট্যান্ড, বাট মাই বাংলা ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই? ইটস নট ফেয়ার টু ইউ টু মি। মায়ার এমন ভাঙ্গাচোরা ইংলিশ পুরো ক্লাস অট্ট হাসিতে ফেটে পড়ে। আরিফ তাদের ধমকায়, বি কুইট। উপর মায়া উদ্দেশ্য বলে, টেল মি হুই ইনভাইটেড ম্যাথমেটিক্স। বলো, কে গণিত আবিষ্কার করেছে? গণিত যখন আবিষ্কার হয়েছিল আমি তখন পৃথিবীতে দূরের কথা, মহাবিশ্ব আশেপাশে এলাকাও ছিলাম না। মায়া বলল, গণিত যখন আবিষ্কার হয়েছিল আমি তখন পৃথিবীতে দূরের কথা, মহাবিশ্বের আশেপাশেও এলাকাও ছিলাম না। জন্ম নেওয়ার টুকেনও কাটিনি তখন, ভিসা প্রসেসিংও চলছিল না তখন, পৃথিবীর সাথে আমার কোনো কানেকশন ছিল না, তাই গণিতকে আবিষ্কার করেছে আমি তা বলতে পারবো না। আরিফ টিচার টেবিলের উপর থেকে চিকন লাঠিটা নিজের হাতে নিয়ে বলে, স্পিক ইংলিশ। মা কিছুক্ষণ মাথা চুলকে বলে, উইন ম্যাথ আবিষ্কার হয়েছিল মি নট পৃথিবী, ইভেন মি নট ইট মহাবিশ্বের পাশের গলি। মাই জন্ম টুকেন নট কাটা সিলিং, মাই পৃথিবী ভিসা প্রসেসিং অলসো ইন রাস্তা, মি উইথ পৃথিবী কানেকশন উইথ ফুললি ছিল না। ও হুই ম্যাথ আবিষ্কার নো বলতে পারিং। মায়ার ইংলিশ বলা দেখে আবারও সবাই হাসাহাসি শুরু হয়ে গেল ক্লাসরুমে। আরিফ মায়ের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকলেও বেচারা মনে মনে হাসি পাচ্ছে খুব, কিন্তু স্টুডেন্টদের সামনে তা প্রকাশ করতে পারছে না। আরিফ বলে, ক্লাসের বাইরে কান ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকো, যাও। তখন মায়া ইনিয়ে বিনিয়ে বলে, সরি স্যার। তখন আরিফ বলে, গেট আউট। আকুতির স্বরে বলে মায়া, স্যার প্লিজ। তখন আরিফ বলে, আই সে গেট আউট। মায়ার কথায় আর কিছু হচ্ছে না, তাই চুপচাপ বের হয়ে আসলো ক্লাসরুম থেকে। ক্লাসরুমের দরজার সামনে কান ধরে এক পা উঁচু করে কোমরা মুখ হয়ে দাঁড়িয়ে থাকলো। পুরো ক্লাস তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে, সাথে করিডোরে যেসব স্টুডেন্ট যাচ্ছে তারাও মায়াকে দেখে হাসছে। মায়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, এতে মায়ের চুলগুলো মায়ার মুখে ঢেকে রাখে, চুলের আড়াল তার চেহারা দেখা যাচ্ছে না। আরিফ তার লক্ষ্য করে সামনে বেঞ্চে বসে থাকা একটি মেয়ের স্টুডেন্টদের মাথা কাকড়া খুলে নিয়ে যায় মায়ের কাছে। মায়ের সামনে দাঁড়িয়ে বলে, রেস ইউর হ্যান্ড, তোমার হাত ওঠাও। মায়ের মাথা উঠিয়ে আরিফের দিকে তাকালে মায়ের চুলগুলো দুপাশে ভাগ হয়ে মুখের সামনে থেকে সরে যায়। আরিফ মায়ের চুলগুলো গুছিয়ে খোপা করে আর সাথে হাতে থাকলে ক্লিপটি লাগিয়ে দেয় মায়ের খোপায়। ক্লাসের স্টুডেন্টরা একে অপরের সাথে গসিপ করতে থাকে। কিছু মেয়ে কিউট করে বলে, ওয়াও পোকি কাপল। পরন্ত বিকেলে আমেরিকান হাওয়ায় আজকে ঠান্ডাটা বেশি, শীত তার সম্পূর্ণরূপে ফিরেছে আমেরিকায়। আবার স্টুডেন্টদের শরীর ভারী পোশাক দেখা যাচ্ছে, আজকের স্নোফল হতে পারে। মায়া ভার্সিটির গেটে দাঁড়িয়ে আছে, সাথে ইথান। আরিফ গাড়ি আনতে গিয়েছে। ইথান মায়ার সেই তখন থেকে একই প্রশ্ন করে যাচ্ছে, সত্যি কি মায়া আর আরিফ হাজবেন্ড ওয়াইফ নাকি? মায়া উত্তরে হা বললেও ইথান তা বিশ্বাস করছে না, মায়াকে বারবার একই প্রশ্ন করছে। বেচারা লাভ স্টোরি শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল। ইথান এইরকম প্রশ্ন শুনতে শুনতে মায়ের কানে পোকা ধরে গেছে। মায়া ব্যাগ থেকে নিজের হেডফোন বের করে বাংলা গান লাগিয়ে কানে হেডফোন গুঁজলো, যে গানটি শুনতে লাগলো, গরম লাগে আমার দুপুরে, শিহরি না তোমার নপুরে, ঝাঁপ দিব আমি প্রেমের পুকুরে কিন্তু ডুববো না। মায়া চোখ বন্ধ করে শীতের ভিতরে গরমের ভাইব নিচ্ছে। এর মাঝে কেউ তার হেডফোন খুলে ফেললো, কানে থাকে। মায়া মনে করেছিল ইথান, কিন্তু চোখ খুলে দেখে লুনা। আজকে লুনা ক্লাসে না দেখে মায়া ভেবেছিল এই তার সিরাপ পাগল হয়তো আজকে আসেনি, কিন্তু এসেছে। এখন মায়া পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে। লুনার সাথে আবার তার চেলাপেলারাও আছে। লুনা মায়ের বরাবর দাঁড়িয়ে দু হাত ভাঁজ করে গুজে মায়াকে প্রশ্ন করে, তুই তাহলে আরিফসের ওয়াইফ? লুনার মুখে বাংলা শুনে অবাক হয় মায়া। লুনার প্রতি উত্তরে মায়া নির্ধারায় বলে, হ্যাঁ। এখন যত সবাই জেনে গিয়েছে সেখানে লুনার কাছে লুকানোর কিছু নেই, তাই মায়া আর লুকানোর চেষ্টা করলো না। মায়া হে বলতে ক্ষিপ্ত হলো লুনা। সকলের সামনে মায়ের চুলের মুঠি ধরল লুনা। মায়া ব্যথায় কাতরে উঠল। কোনো স্টুডেন্ট লুনার ভয়ে মায়াকে ছাড়াতে আসলো না। ইথান লুনার কাছ থেকে মায়াকে ছাড়াতে যাবে তার আগেই মায়া লুনার চুলের মুঠি ধরে ঘুরান দেয়। এতে লুনার চুলগুলো পেঁচিয়ে যায় মায়ের হাতের সাথে। লুনার চুলের টানে ব্যথা সামলাতে না পেরে মায়ের চুল ছেড়ে দেয়। লুনার চুল তখন মায়ের হাতের মুঠোয়। মায়া লুনার চুল আরো শক্ত করে চেপে ধরে লুনার ব্যথায় চিৎকার দেয়, বলে উঠে উয়া। মায়ের এক হাত দিয়ে নিজের মুখ থেকে চুল সরাতে সরাতে বলে, বাংলা যেহেতু পারিস, কষ্ট করে আর ইংলিশ বলবো না। তুই বাঁচতে চাইলে আমার থেকে দূরে থাক, আমাকে কোনো সরল সোজা বলত মেয়ে ভাববি না, তাই ভালোই ভালোই বলছে আমার থেকে দূরে থাক। বলেই লুনার চুল ছেড়ে দেয় মায়া।
এতগুলো মানুষের সামনে এভাবে অপমান হয়ে লুনা আবার ক্ষিপ্ত হয়, বলে ইউ আর বা। লুনা মায়াকে গালি দিয়ে এগিয়ে আসে মায়াকে মারতে। লুনা মায়াকে থাপ্পড় দিবে এগোতে নিলে মায়া চোখ পলকে লুনার হাত ধরে লুনার হাতে মোচড় দেয়। লুনার হাত বাঁকা করে ধরে রেখে মায়া ঠাস ঠাস করে বেশ কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয় লুনার গালে। লুনা ফর্সা গাল লাল বর্ণ ধারণ করেছে। লুনা বাঁচতে গিয়ে মায়াকে আক্রমণ করতে চাইলে মায়া ইথানের কাছে থাকা একটি হার্ড কভার নোবেল বুক ছুঁড়ে মারে লুনার দিকে, যেটি ঠিক লুনার মুখে গিয়ে লাগে। মায়া ইথানের কাছে থেকে অন্য নোবেল বুক নিয়ে লুনার মাথা মারতে থাকে। মায়া ইথানের কাছে থেকে অন্য নোবেল বুক নিয়ে লুনার মাথা মারতে থাকে, তবে বেশি শক্তি প্রয়োগ করে না, হালকা ব্যথা পাবে এটুকুই জোর দিয়ে মারতে থাকে মায়া। মায়া অনবরত বুক দিয়ে লুনার মাথা আঘাত করছে আর বলছে, তুই কুত্তা, তোর 14 গোষ্ঠী কুত্তা, আবার আমাকে কুত্তা বলিস, ল্যাংচাওলা কোথাকার। মায়া দেখতে পায় আরিফ গাড়ি নিয়ে আসছে। লুনাকে ছেড়ে দেয় মায়া। লুনার নাক ফেটে রক্ত বের হয়ে মুখে মাখামাখি অবস্থা। লুনাকে ছেড়ে দিতে লুনার চামচাগুলো লুনাকে সেখান থেকে নিয়ে যায়। মায়ের এসব কাণ্ড অনেক স্টুডেন্ট তাদের নিজের ফোনে ধারণ করেছে। ইথান মায়ের দিকে হা করে তাকিয়ে রয়েছে। মায়ের এই রূপ দেখে তার বিশাল ঝটকা লেগেছে। মায়া ইথানকে এক আবলা শান্ত সৃষ্ট ভদ্র মেয়ে মনে করেছিল, কিন্তু আজকে মায়ের এই রূপ দেখে বাকরুদ্ধ হয়ে যায় ইথান। ইথান মায়ের দিকে তখন হা করে তাকিয়ে আছে। মায়া নিজের ব্যাগটা ইথানের কাছ থেকে নিয়ে চুলগুলো ঠিক করতে থাকে। মায়া চুল বাঁধতে বাঁধতে বলে, বুঝলি ইথান, মানুষকে একটু নিজের নরম রূপ দেখালে সে তার গরম রূপ দেখাতে চায় আমাকে। আমার আবার ধৈর্য শক্তি কম, তাই বেচারিকে আজকে আমার গরম রূপ দেখিয়ে দিলাম। ছাতা বেশি লাফাচ্ছিল। ইথান মায়ের মুখে আপনি কি বের হওয়া বানিয়ে নিজের নামটুকু বুঝতে পেরেছে শুধু। এছাড়া মায়াটা কি বললো এর আগাগোড়া কিছুই বুঝতে পারিনি। মায়া বুঝলো ইথান কিছু বুঝিনি। মায়া বলল, ইউ ডো নট আন্ডারস্ট্যান্ড মাই ল্যাঙ্গুয়েজ। ইথান মাথা উপর নিচ করে, অর্থাৎ উত্তর হ্যাঁ। মায়া, নাও ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, পরে ইউ আন্ডারস্ট্যান্ড, ওকে। ইথান কিছু বুঝলো না, তবুও মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ততক্ষণে আরিফ তার গাড়ি নিয়ে সেখানে চলে এসেছে। মায়া ইথানের কাছ থেকে তার ব্যাগ নিয়ে টুস করে উঠে পড়লো গাড়ির ব্যাক সিটে। চলবে, গল্পটি হয়তো ভুল ভাল বলেছে আজকে, তো গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।